ওকে, আপনার নাম? আমার নাম মোসাম্মদ ময়না আক্তার। মোসাম্মদ ময়না আক্তার। বয়স কত? বয়স 21 বছর। 21 বছর বয়স। বর্তমানে কোথায় থাকছেন? বর্তমানে আছি মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 নম্বরে। আর আপনার জন্ম জেলা? জন্ম জেলা বাগেরহাট। বাগেরহাটে। আপনি আজকে সিক্রেটসে যে গল্পটা আপনি বলতে এসেছেন এখানে, আপনি লাখ লাখ মানুষ এটা শুনবে, আপনি জানেন ঢাকা এফএম সারা বাংলাদেশে শোনা যায়, এবং আপনার সামাজিকতার জায়গাটা থেকে সেটা অনেকটাই একটু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। এবং আপনার গল্পটাও আমি জানি। কেন বলতে আসলেন? প্রথম প্রশ্নটা আসলে এটাই করি, সবাই কি করি, আপনাকেও করলাম। কেন বলতে আসলাম, আমি আজকে 3 বছর ধরে এই গল্পগুলো শুনি এবং শুনে আসতেছি। আসার পর হঠাৎ করে মানে আমারও মনে হয় যে আমার তো জীবনে এত ঝামেলা গেছে, আমার জীবনের উপর এত কষ্ট গেছে, এত অন্যায় অত্যাচার আমার উপর যেতে হয়েছে, সেহেতু আমিও বলতে পারি সবার মতো, যেহেতু না আমার উপর যা হয়েছে, আমার সাথে যা হয়েছে, এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়। কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা মেয়ে কতটা বিপদগ্রস্ত হয়ে ভুল পথে পা বাড়ায়, তার চেয়ে বরং কি ভুল সে করলো সেটাই বেশি দেখা হয়। তারপরেও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন কেন, সেটা বরং আমরা পুরো গল্পটা যখন আজকে আমাদের দর্শক এবং শ্রোতা, দর্শক বলি কারণ ফেসবুক ইউটিউবে এই গল্পগুলো আপলোড হয়, যখন আমরা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন সেই ঝুঁকিটা নিচ্ছে। তো ময়না, আমরা শুরু করি, এবং যেখান থেকে আপনার বলার আছে আপনি মন খুলে বলুন আপনার গল্পগুলো। আমরা থাকতাম কক্সবাজার, আমার জন্মই কক্সবাজার হয়েছিল। যখন 4 বছর বয়স, আমার আব্বু আম্মু সবাই আর কি আমাদের স্থানীয় এলাকায় খুলনায় আসার সিদ্ধান্ত নেওয়ার পর, যেহেতু আসলো, খুলনায় চলে আসে তারা সবাই। আসার পর আমার একটা ভাই হওয়ার পরে সেই ভাইকে নিয়ে আমরা বেশ ভালোই থাকি, সুখে থাকি। হঠাৎ করে আমাকে স্কুলে ভর্তি করা হয়। আমি স্কুলে লেখাপড়া করি। ক্লাস 3-তে যখন উঠি, ক্লাস 3-তে ওঠার পর আমার আম্মুর বোন, মেজো বোন, আমার খালামণি আর কি, খালামণির একটা মেয়ে থাকে, কলেজে লেখাপড়া করতো, সে হঠাৎ করে বিষ খেয়ে মারা যায়। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন মাছের ব্যবসা করতেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর আমার যেহেতু খালার মেয়ে মারা যায়, তখন আর কি তারা মেয়ের শোকে আর কি সব অসুস্থ হয়ে পড়ে, যে একটাই মেয়ে ছিল, একটা ছিল। আপনার খালা তো বোন? হ্যাঁ, একটাই মেয়ে ছিল, মারা যায়, যেহেতু অসুস্থ হয়ে পড়ে আমার খালা। জি। তারপর থেকে মানে ওনার আর কি, মানে আমার আম্মু তো বলে যে তোর তো 3টে মেয়ে, তোর একটা মেয়ে আমাদের কাছে এখন দিয়ে দে, ওকে আমরা বড় করি, লেখাপড়া করাই, তারপর যদি কখনো মনে করিস যে তোর মেয়ে তোর কাছে ফিরে যাবে। তারপর আমার আম্মু অনেক কান্নাকাটি করে যে না, আমার 3টে মেয়ে, 3টেই তো সমানই মেয়ে, একটা থাকলেও যে কষ্ট আর 2টা থাকলেও সেই কষ্ট, আর একটা হারালো যে বেদনা, 2টা হারালেও সেই বেদনা, তাহলে আমি কি করে দেবো? পরে আমার আম্মুটা অনেক বোঝায়, আমার ছোট খালা বড় খালা বোঝানোর পর আমার আম্মু আমাকে দিতে রাজি হয় যে না, তাহলে তোর মেজিমাটাকেই দিয়ে দি। পরে আমাকে নিয়ে যায় আমার খালা, ওইখানে রাখে, ওইখানে নিয়ে স্কুলে ভর্তি করে, বেশ ভালোই দিনকাল যায়, লেখাপড়া করি। ক্লাস 5-এ উঠি। তখন ক্লাস 5-এ ওঠার পর আমি অসুস্থ হয়ে পড়ি অনেক। অসুস্থ হওয়ার পরে মানে বাপ মা, আর ছোটবেলা থেকে তো বাপ মার কাছে বড় হয়েছি, মানে কখনো এরকম করে থাকি নাই, থাকতে থাকতে তেমন একটা কষ্ট হইতো, আর আম্মুর জন্য সবসময় কান্নাকাটি করতাম যে আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে। ওরা বলতো যে না, তোর আম্মু তো এখানেই আছে, মেজো খালারে আম্মু বলতো। তারপর থাকতে তো অসুস্থ হয়ে পড়ার পর হঠাৎ করে একদিন আমার আব্বু আমাকে নিতে যায় আমার খালার কাছে। তারপর আমার খালা দিয়ে দেয় আমাকে, দিয়ে দেয়, ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর সবার কাছে বায়না করি যে আমি আর ওইখানে যাবো না, ওইখানে থাকবো না। আর আমি আমার খালাতো ভাইকে একটু ভয় পেতাম বেশি, কারণ সে ছিল অনেক রাগী, যেটি কিছু বললেই মানে মারধর শুরু করতো, বকাবকি দিত। পরে আমি আব্বুর সবটা বলার পর, যদি ভুল না করে থাকি তো আপনি আসলে আপনার খালাতো বোন মারা যাওয়ার পরে ওনার বাসায় থাকতেন যাতে করে মেয়েকে ওইভাবে সেই অনুভব না করে, আপনাকে নিজের মেয়ের মতো মনে করতে পারে। নিজের মেয়ের মতো মনে করতো আমার খালা, কিন্তু আমার খালাতো ভাই কখনো আমাকে মনে করতো না, বোনের মতো মনে করতো না, সবসময় মানে অন্যর চোখে দেখতো যে খালাতো বোনই। জি। তারপর থাকার পরে সেখান থেকে বাড়িতে আসার পর তো আব্বু আবার স্কুলে ভর্তি করে দেয়, 5-এ ভর্তি করে দিলে লেখাপড়া করি, সুন্দর মতো চলি। তারপর একটা ইচ্ছা ছিল যে তুই অনেক মেধাবী আসছিলি, আর তুই আমার ভবিষ্যতে একটা কিছু করে দেখাবি, যে না আমার মেয়ে, গরিবের মেয়ে হলেও একটা কিছু করবে অবশ্যই। তা আমাকে ভর্তি করে দেয়, লেখাপড়া করি। তা আমার আবার অন্য মানে ওইখানে থাকার পর ওই স্কুলে মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে করতে আমার একটা অন্যরকম একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, টাকার নেশা। মানে ওইখানে মেয়েরা যেমন টাকা দিয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সাজ পোশাক, অনেক সবকিছুই ঠিক মতো করে দেয়, আমার আর ওই দিকে নজর চলে যায়। তারপর যাওয়ার পর কোন ক্লাসে তখন আপনি? তখন আমি 7-এ, 6 থেকে 7-এ উঠছি। ওটার পর আব্বু আমাকে একটা স্বর্ণের নাকফুল বানাই দিচ্ছিল। তা আমি আবার এই টাকার নেশায় মাইতে মানে বান্ধবীদের সাথে ওই নাকফুলটাকে আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করে দিই। আচ্ছা, বিক্রি করে আমি ওই টাকা দিয়ে বান্ধবীদের নিয়ে ঘুরি, খাওয়া দাওয়া করি, চলি।
তারপর হঠাৎ করে এখন টাকা শেষ, আব্বুর কাছে টাকা চাইলে দেয় না, বলে যে তুই টাকা নিয়ে শুধু নষ্ট করস, টাকার মানেই বুঝোস না, তোর আর টাকা দেওয়া হইব না। পরে আম্মুর ডিম চুরি করা শুরু করি ঘর থেকে, যে ডিম চুরি করে আর বিক্রি করে এরকম বান্ধবীদের নিয়ে চলাচল করতাম। তারপর আম্মু একদিন টের পেয়ে যায় যে ও ঘর থেকে অনেক ডিম নিয়ে ওই মানে স্কুলে যাইতে বিক্রি করে 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 টাকা নষ্ট করতেছে। পরে আম্মু যখন টাকা দেওয়া বন্ধ করে দেয়, দেওয়ার পর আব্বুর হাতে ছিল একটা রূপার আংটি। আব্বু একদিন খুলে আংটিটা কোথায় যেন গেছে, যার পর আমি ওই আংটিটা নিয়ে গেছি, নিয়ে আংটিটা বিক্রি করছি, করে 600 না 700 টাকা পাইছি। পাওয়ার পর ওই টাকা দিয়ে বেশ 4-5 দিন চলছি। চলার পরেই ক্লাস 8-এ উঠি। তারপর পরীক্ষাও দিয়ে ঠিক মতো লেখাপড়াও করি, আবার এই দুষ্টামিও করি সবার সাথে। করার পর একদিন আস্তে আস্তে এরকম করে 8-এ উঠি। 8-এ জিএসসি পরীক্ষা দেওয়ার প্রথম। তা আব্বু আমার একটাই কথা বললো যে তুই যা করিস মা ভাইবে চিন্তা করিস, এটা কিন্তু তোর জীবনের সাথে জড়ে আছে। তোর আমি একটা কথাই বলছিলাম যে তুই ভবিষ্যতে একটা কিছু করতে পারবি, যেহেতু তুই মেধাবী আছিস। আর আমার বড় বোনটা অনেক সংসারী ছিল, ও ঢাকায় চাকরি করতো আর আমাদের সংসারে অনেকটাই হেল্প করতো আমার বাবাকে। জি। তারপর এই কথা বললো আব্বু, বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি তোমার মুখ রাখবো। পরীক্ষা আসলো, পরীক্ষা আসার পর পরীক্ষা দিলাম, বেশ ভালোই রেজাল্ট বেরোলো। তা আব্বুও খুশি হইলো। আব্বু মার কাছে বলে পরে মাও বলতেছে যে ঠিক আছে এবার থেকে ওর প্রতি একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে, লেখাপড়ার জন্য কোনো ঘামতি না দেয়। আমি 9-এ উঠি। 9-এ প্রথম পরীক্ষা দেই, দেওয়ার পর দ্বিতীয় সময় পরীক্ষা দিব, পুরো কমপ্লিট তৈরি আমি যে পরীক্ষা দেওয়ার জন্য। রাত্রে হঠাৎ করে ফোন আসে যে আমার আপু অনেক অসুস্থ, আমাকে যাইতে হবে ঢাকায়। কিন্তু এটা যে আমার জন্য একটা মিথ্যে চক্রান্ত ছিল আমি কখনো বুঝতে পারিনি, যে আমার দুলাভাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসে। তারপর আমার আম্মু আমাকে নাইটেই পাঠিয়ে দেয়। আমার এক পাশের আপু আছে, তাকে দিয়ে আমাকে দিয়ে দুইজনকে দিয়ে পাঠাতে, কিন্তু সেও যে চাকরির উদ্দেশ্যে আসবে আর আমাকে যে এখানে পাঠাবে বিয়ের উদ্দেশ্যে আমি জানতাম না। পাঠানো হয়েছে। হওয়ার পর আমি রাত্রে আসছি, সকালবেলা আপুর কাছে আসছি। আপু দেখি যে কই অসুস্থ তো না, আপু তো সুস্থই আছে, এটা তো মিথ্যে বলছে। পরে আমি আপুরে বললাম যে আমাদের আজকে পরীক্ষা ছিল, তুই আজকে অসুস্থ কথা বলে আমাকে ঢাকায় নিয়ে আসলি, এটা কিন্তু ঠিক করিসনি। আমি আমার আপুর সাথে দুলাভাইয়ের সাথে অনেক ঝগড়া করি, গ্যাঞ্জাম করি। গ্যাঞ্জাম করার পর থাকতে থাকতে মানে অনেক দিনই চলে যাই। আমি মানে আমার মন খারাপ থাকতো সবসময় যে আমি কি করলাম, কেন আসলাম এখানে। আপনাকে নিয়ে আসছিল কেন, কারণ আছে? নিয়ে আসছিল কারণ যে আমার এবার এর মধ্যে মানে আমি যখন লেখাপড়া করতাম আমার ওইখানে একটা সম্পর্ক ছিল। আবার ও চাচ্ছিল যে ওখান থেকে আপনাকে ডাইভার্ট করতে। ওকে। আমার আম্মু আর আব্বু চাচ্ছিল যে ওইখানে মানে ওই ছেলেটার থেকে যাতে আমি দূরে থাকতে পারি। দূরে থাকলে মনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মনটা চেঞ্জ হয়ে যাবে। আর আমার মানে 9 ওঠার পর আমার একটু লেখাপড়ার দিক থেকে মনটা সরে গেছিল, যেহেতু ওই চিন্তাটা মাথায় ছিল। তারপর আপু ঢাকায় প্রায় মাসখানেকের মতো আপুর কাছে বসে থাকি। তারপর দুলাভাই বলতেছে যে তাহলে ওরা একটা চাকরিতে ঢুকাই দাও। তা আমাকে ওইখানে আবার একটা চাকরিতে দেয়া দেয়। পরে এইভাবে অনেকদিন যেতে যেতে প্রায় বছর খানিক চলে গেল ওইখানে। আবার ওইখানে একটা ছেলে, আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা ছেলে আমাকে আবার পছন্দ করে। তা আমাকে না বলে আমার ফুফাতো বোন ছিল, ওনার কাছে বলছে। মানে আমার আপন যে বোন, সে বলতেছে না ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না, ও চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক। আপনার সম্পর্কে বলছে? হ্যাঁ। তারপর ফুফাতো বোনের সাথে আর আমার বোনের সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমি মানে কার কাছে যাবো কার কাছে থাকবো বুঝতেই পারতাছি না। তারপর আমার আপুর সাথে আমারও মানে দুই একটা কথা নিয়ে ফোন নিয়ে ঝগড়া হয়। হওয়ার পর আমি আমার ফুফাতো বোনের কাছে চলে আসি। আসার পরে ফুফাতো বোন আমাকে 2-1 মাস থাকতে দিল, ভালোভাবে চললাম। চলার পর ওই সময় কি লেখাপড়া একদম অফ? পুরো অফ। ওই যে আসলাম ঢাকা আসার পর লেখাপড়া পুরো অফ। মানে এই ছেলেটার সাথে সম্পর্ক কেন্দ্র করে আপনার লেখাপড়া এক ধরনের অফ হয়ে গেল? পুরো অফ হয়ে গেল। ছেলেটার সাথে সম্পর্ক ছিল শুধুমাত্র মেনে নিত বাবা মা, হয়তো, কিন্তু মেনে নেয় না যে সে ছিল একটা রাখাল। মানে বাপ ছিল না, মা ছিল, সে ওই পরের গরু মহিষ রাখতো আর ঘের পাহারা দিত। আচ্ছা, তো এই কারণেই আপনার ছেলেটার ব্যাপারে রাজি ছিল না আপনার বাবা? না, রাজি ছিল না। তারপর ঢাকা আসা মানে আফার কাছে থাকতে থেকে 2-1 মাস থাকতে থাকতে পরে আপু বলতেছে ও তো তোকে অনেক পছন্দ করো, ও তো তোর বিয়েই করতে যাচ্ছে, এখন কি করবি বল। তাই বলছি তুমি যা ভালো বুঝো তাই করো। আমি আমার ফুফাতো বোনকে বলি। বলার পর সে ওইখানেই 2009 সালে মে মাসের 27 তারিখে ওর সাথে আমার বিয়ে হয়, সেই ছেলেটার সাথে। আচ্ছা, মানে ক্লাস 9-এ থাকা অবস্থায়? না, 1 বছর ঢাকা আসলাম। মানে ক্লাস 10 এর বয়স? হ্যাঁ, ক্লাস 10 এর বয়স তখন। তখন আর কত হবে, মানে 12 থেকে 13 বছর বয়স হবে। ওকে। তখন আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওখানে 1 সপ্তাহ থাকি। থাকার পর আমার শ্বশুর বাড়ির থেকে
মানে সবাই তো মানে ভীষণ রাগ যে একা বিয়ে করছে ছেলেকে কখনো মেনে নেবো না, আর বউকে তো তো মেনে ছেলে নেবো। আপনাকে দেখে বিয়ে করেছিল নাকি আপনি ছেলেকে দেখে বিয়ে করেছেন? আমিও ছেলেকে দেখছি, ছেলেও আমাকে দেখছে। দুজনেই রাজি ছিলেন হ্যাঁ, বিয়েতে? দুজনেই রাজি থাকা অবস্থাতেই বিয়েটা হয়েছে। আপনার বাবা মা রাজি ছিল এই বিয়েতে? না, আমার বাবা মা রাজি ছিল না, আমার বোনও রাজি ছিল না, শুধুমাত্র আমার ফুফাতো বোন আর আমি রাজি ছিলাম। আপনি কেন রাজি ছিলেন? আমার ফুফাতো বোন বলছে যে ছেলেটা অনেক ভালো, তারপর ওই ছেলেটাকে আমিও চিনতাম। ওকে, তারপর? তারপর তো শ্বশুর বাড়িতে নিয়ে যায় এক সপ্তাহ কি 8 দিন পর নিয়ে যায়। যাওয়ার পর ওখানে ওদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মেনে নেয়। নেওয়ার পর বেশ ভালোই সুখে শান্তিতে সংসার চলছে। কিন্তু এর মধ্যে আমাকে যেদিন নিয়ে যায় তার পরের দিন আমার ননদের দেবর আছে একটা, সে লেখাপড়া করে, সে দেবর আমাকে মানে বিয়ের পরের দিন আর কি, ওখানে যাওয়ার পরের দিন অনুষ্ঠান আর কি, বউ ভাতের অনুষ্ঠানে দেবর আসে। আসার পর ওই দিনই আমাকে দেখছে, দেখার পর আমার ছবি তুলে নিয়ে গেছে, আর আমার থেকে আমার ফোন নাম্বার নিয়ে গেছে। যেহেতু বলছে ভাবির ভাইয়ের বউ, তাহলে তো আমারও বিয়ান হয়, তাহলে আমি ফোন নাম্বার নিয়ে যোগাযোগ অবশ্যই করতে পারি। তো আমার সাথে ফোন নাম্বার নিয়ে গেছে। আর ওই দিন থেকে মানে ওর একটু নজর যে কুদৃষ্টিতে ছিল আমি টের পাইছি ওই দিন থেকে। বিয়ে হওয়ার পর থেকে সে যেদিনই কলেজ আসতো, কলেজ শেষে একবার হলো আমাদের বাড়িতে আসতো, এসে দেখা করতো, কথা বলতো, মানে অন্যরকম কথা বলতো যে আপনাকে আমার ভালো লাগে, এই ছেলের সাথে আপনি কেন সংসার করেন, ও তো দেখছেন কালো দেখতে, চিকনা, কেমন রোগাটে দেখায়। আমাকে রোগাটে হলো মানে আমি আবার তখন এটা বুঝতাম যে একটা ভালো ছেলে ছিল আমার স্বামী, মানে কোনো চা সিগারেট পান কোনো বাজে আড্ডা নেশা কিছুই করতো না, মানে এই দিক থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে অনেক ভালো ছিল। এটা যখন বুঝতে পারি তখন আমাকে আমার স্বামী সম্পর্কে বাজে বাজে কথা বলতো। তারপর আমার স্বামী আবার আমাকে রেখে ঢাকায় চলে আসে চাকরি করার জন্য। এই সুযোগটা উনি প্রায় দুপুর বেলা বাড়িতে যেত। তা আমার ননদের আবার একটা ছোট ছেলে ছিল, তা আমি বাড়িতে গেলে কি করতাম, আমাদের গরু ছিল তো অনেক, দুধ দোয়াইতো। আমি ওই ননদের ছেলের জন্য প্রতিদিন যখন যাইতো আমি দুধ দিয়ে দিতাম, ঘরে খাবার থাকলে খাবার দিয়ে দিতাম, কিংবা দোকান থেকে ফোন করে খাবার এনে দিয়ে দিতাম। যেহেতু আমার ননদের ছেলে মানে আমারই ছেলে, আমি সেরকম ভাবেই দেখতাম তাকে, করতাম। আর আমার ভাসুর আমাকে অনেক বিশ্বাস করতো আর অনেক ভালোবাসতো, নিজের বোনের মতো। মানে আমার স্বামী যেটা আমাকে না দিত, যে এই জিনিসটা পড়লে আমার বউকে ভালো লাগবে, সেই জিনিসটা আমার ভাসুরে দিত আমাকে, যে হয়তো আমার ছোট বোন, ওকে ছোট বোন হিসাবে দিই, বা এই জিনিসটা পড়লে ওরে ভালো লাগবে, এই জিনিসটা দিলে হয়তো ওর মনটা ভালো থাকবে। যেহেতু বাবা মা অনেক দূরে, কিশোরগঞ্জে বিয়ে হয়েছিল আমার, আর বাড়ি ছিল খুলনা, মানে আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিত না আমার ভাসুরে। এভাবে থাকার পর উনি গ্রামের লোকজন যখন এরকম বলা বলি করে, তা আমার ভাসুরে আমাকে একটা কথা বললো যে হাজেরা তুমি একটা কাজ করো। আমাকে কি দাদা ভাই বলেন? বলতেছে যে তুমি তোমার মনের মতো করে একটা মেয়ে খোঁজো। আমি বললাম যে হঠাৎ করে দাদা ভাই এই কথা বললেন আপনি? কি হ্যাঁ, দেখো না লোকের জন্য কত কিছু বলে, তাহলে আমি বিয়ে করব। তো হঠাৎ করে আবার আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, নাম সুজন ভাই বলে। তো সুজন ভাই শালি আবার ওই দিন বেড়াতে আসছে, দেখো তো ওই মেয়েটাকে চিনো? আমি বললাম না দাদা ভাই, আমি তো চিনি না, আজকেই দেখলাম প্রথম। পরে বলতেছে মেয়েটার বিষয়ে খোঁজ নাও তো, দেখো তো কে। তা আমি আবার আমার শাশুড়িকে বললাম, ঘরেতে বললাম, আমার শাশুড়ি সুজন ভাইয়ের বাড়ি গেল, যে দেখলো যে সুজন ভাইয়ের শালি হয় ওটা। বলার পর দাদা ভাই ওই মেয়ের প্রতি তার মন গেছে। তারপর আমরা বলছি তাহলে তুমি আব্বা আমারে বলো, আমি ওই মেয়ের এখন বিয়ের প্রস্তাব দিছি। বিয়ের প্রস্তাব দিলেই তাদের বিয়ে হবে। যেদিন গায়ে হলুদ, মানে সবাই গায়ে হলুদ নিয়েই ব্যস্ত আছে, ব্যস্ত থাকার মধ্যে আমার ওই ননদের দেবর আসছে ওই দিন আবার। তা আমি আবার দুষ্টামি করে তাকে হলুদ মাখাইতে গেছি। আমি যখন তাকে হলুদ সে রুমে বসা, সে আর তার একটা চাস্তো ভাই রুমে বসা, আমি হলুদ মাখাইতে গেছি। তার প্রথম গালে যখন হলুদ মাখাইছি, সে আমার হাত ধরছে, ডান হাতটা ধরে আমাকে টান মারছে, একটা টান মারলে আমি আবার খাটের উপর পড়ে গেছি। পরে যাওয়ার পর আমি হয়তো বুঝতে পারলাম যে না, এই লোকটা তো ভালোই না, আসলে এর মধ্যে যে কোনো কুমতলব বাড়তেছে। যে লোকটা আপনার কন্টিনিউয়াসলি আপনার বাসায় আসতো, যে হয়তো যে কোনো কুমতলব বাড়তেছে। নাম কি ছিল? নাম ছিল কাঞ্চন। কাঞ্চন, ওকে। ওখান থেকে হলুদ টলুদ দেওয়া শেষ, গোসলও শেষ, সবার খাওয়া দাওয়া রেডি। পরের দিন সকালে বউ আনতে যাবে। বউ আনতে যাওয়ার দিন উনি ইচ্ছা করে ওনার শার্টটা লুকাইছে আমার রুমে, লুকায় শার্ট পাইতেছে না। আর আমার বলতেছে ভাবি দেখো তো আমার শার্টটা কোথায় গেছে, আমি তো শার্ট পাইতেছি না। আমি কি করে বলবো, আপনার শার্ট আপনিই রাখছেন, আমি তো জানি না। বলে আমি বলতেছি তোমার ভাবিকে ডাক দাও। বলতেছে যে না আপনি দেখেন না, আপনি দেখলে সমস্যা কি, ভাবি তো আমারও ভাবি।
তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে পায় না করে এর মধ্যে আবার আমার স্বামী আসছে। আসার পর উনি বলতেছে যে ইয়েছে আমার শার্টটা এনে দাও তো রুম থেকে। পরে আমি ওনার শার্টটা আনতে যাই, দেখি ওনার শার্টটা ওইখানে। কিন্তু এই শার্ট রাখার মানে ছিল যে আমার স্বামীর মনে সন্দেহ ঢুকানোর। আচ্ছা, যে এই শার্টটা যদি খুলে রেখে আসি তাহলে হয়তো রতন ভাই কিছুটা হলেও বুঝতে পারবে যে এই শার্ট এই ঘরে আসলো কি করে। তখন আমি দুটো শার্টই এক হাতে নিয়ে বেরোইছি। বেরে আমার স্বামীর শার্টটা যখন তার হাতে দিয়ে ওই শার্টটা দিতে গেছি, তখনই তার মনে একটা কেমন জানি মুখটা অন্ধকার হয়ে গেল, হাসি মুখটা। আপনার হাজবেন্ডের? হ্যাঁ, হাসি মুখটাই যেমন একটা অন্ধকার দিয়ে আসলো। তখন আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে, আমি তো বুঝতেছি না কেন ওই লোকটা হঠাৎ করে হাসি মুখটা অন্ধকারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওনাকে শার্ট দিলাম, দিলে ওনারা সবাই চলে গেল বউ আনতে। বউ নিয়ে রাত্রে ফেরে সবাই আসে। রাত্রে আসার পর রাতে সবাই মানে ছেলের বাড়ি তো পরদিন বউ ভাত, মানে সবাই যাদের কাজ নিয়ে ব্যস্ত। তা আমি আবার ওই দিন হঠাৎ করে গোসলখানার থেকে হাত মুখ দিয়ে আসতে গেলে মাথা ঘুরে পড়ে যায়, কলপাড়েই পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই কান শোনে যে আমার সবসময় ফলো করে, কিন্তু আমি বুঝতে পারি না। পড়ে যাওয়ার পর ওই আমাকে কোলে করে ঘরে নিয়ে আসে। আয়না আমাকে আমার রুমের শুয়ে দিয়ে আমার স্বামীকে ডাক দিলে পরে বলতেছে দেখেন ভাবি তো এখানে কলপাড়ে পড়ে গেছিল, আমি ধরে নিয়ে আসছি। তখন মানে আমার স্বামী আরো অবাক হচ্ছে যে কি ব্যাপার, আমার বউ পড়ে গেছে অথচ আমারে ডাকলো না, ও কোলে করে নিয়ে আসলো, কারণটা কি? পরে ডাক্তার ডাকে আমার শ্বশুরে। ডাক্তার ডাকার পর ডাক্তার বলে যে আমি প্রেগনেন্ট। এখন সবাই খুশি, যে একটা খুশির মধ্যে আরেকটা খুশির সংবাদ, মানে সবাই অনেক খুশি হয়েছে। তারপর সেদিনের পর থেকে আমাকে আর কেউ কোনো কাজ কাম করতে দিত না, সবাই মানে সবার চোখে রাখতো। তারপর আমার বাবা মা বিয়ের শেষ, আমার বাবা মা চলে আসে বাড়িতে। আসার পর ওই যে দেবর, ও ওই দিন শুনছে যে আমি প্রেগনেন্ট হয়েছি, ওই দিনের থেকে ওর মন গেছে আরো নষ্ট হয়ে, যে প্রেগনেন্ট হলে তো পরবর্তীতে অন্য কিছু সমস্যা দাঁড়ায় যেতে পারে। ও কি করে, আমার যা যখন বাপের বাড়ি যায় তখন আমাদের বাড়িতে ঘন ঘন আসে, আমাকে হাত ধরে টানে, আমাকে জড়িয়ে ধরে, মানে নেগেটিভ সাইডের থেকে মানে অন্যরকম নিয়ে যেতেছে যে কি করতেছেন। আমি বারবার মনে করি দেখেন আপনি যে বুঝতেছেন সবকিছু দেখতেছেন, আমি অন্য একজন স্ত্রী, আর এখানে আপনার ভাবি আছে, আপনার সংসারে আমার ননদ আছে, আর আপনার ননদের ভাইয়ের ঘরে আমি আছি। আমরা কিন্তু দুটো পরিবার এক, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে দুটো পরিবারের সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু উনি আমাকে অন্যটা বোঝাতেন, কয় কিচ্ছু হবে না, আপনার সাথে শুধু আমি এনজয় করবো বা আপনি আমার সঙ্গে এনজয় করবেন। আমাকে দেখেন আমার এনজয় করার মতো মানুষ আছে, আমার স্বামী যথেষ্ট আমার জন্য, আর আমিও তার জন্য যথেষ্ট। কিন্তু এরকম করে 2-4 দিন যখন বোঝায়, সে আমাকে হুমকি দেয় যে আমার স্বামীকে বললে আমাকে সরাই দেবে, ওই ফ্যামিলিতে আমাকে আর রাখবে না। হুমকি দেওয়ার পরে আমি আমার স্বামীকেও বলতে পারি না এই বিষয়টা, কারোর কাছে আমি শেয়ার করতে পারি না, যে কার কাছে শেয়ার করবো যদি কেউ কখনো সন্দেহের তালিকায় নিয়ে যায়। কিন্তু হাজবেন্ডের সঙ্গে তো আপনার শেয়ার করা উচিত ছিল, কিন্তু আমি তখন শেয়ার করিনি। ওকে, কিন্তু শেয়ার না করাটাই ছিল আমার জীবনে হয়তো ওই ভুল প্রথম। বাচ্চা হয়েছে রোজাতে বাচ্চা হওয়ার পর আমার আব্বু আম্মু সবাই গেছে আমাকে দেখতে। যার পর দেখে ঠিক আমি বলতেছে তুই 1 মাস গেলে জামাইকে নিয়ে বাড়িতে আসিস। তাই আমি বললাম যে আমি কি করে যাবো, প্রথমবার যাবো বাড়িতে, তুমি কাউকে না কাউকে পাঠাও, আমি তারপর যাবো। আমার একটা খালাতো ভাই ছিল, হাফিজুল নাম, সেই খালাতো ভাই আমার বাবা আর আমার ভাই যায় আমাকে আনতে। যার পর মেয়েকে নিয়ে আমরা বাড়িতে আসি, তখন মেয়ের বয়স 2 মাস হয়তো। মেয়ে নিয়ে আমার বাড়িতে আসি, আসার পর বেশ কিছুদিন থাকার পর আবার কিশোরগঞ্জে চলে যাই। অনেক দিনই কেটে যায়, তখন আর কি আমার স্বামীর সাথে আমার একটু মন কলাকালি, মানে আমার স্বামী ওই যে সন্দেহগুলো তার মনের মধ্যে বাইরে রয়েছে, যে আর যে কাঞ্চন বাড়িতে কখনোই আসতো না, সে কাঞ্চন কেন বাড়িতে প্রতিদিন আসে। সে আমাকে 2-1 দিন কথাগুলো জিজ্ঞেস করেছে যে কাঞ্চন ভাই বারবার আসে কেন, বলতে পারো? আমি বলি যে না, হয়তো আত্মীয় সম্পর্ক বাড়ছে, আগে তো হয়তো বাড়িতে মানুষ ছিল না, গল্প করার মতো কেউ ছিল না, এখন হয়তো আসে, আমি আছি, আমার বড় ভাবি আছে, তাই সে আসে। দেবর একদিন আমাদের বাড়িতে আসে, আমার যাও রুমে শোয়া, আমি আমার রুমে শোয়া। দেবর মানে কি? কাঞ্চন? হ্যাঁ, কাঞ্চন বাড়িতে আসে। আসার পর করে রাত্রে থাকবে বলতেছে, যে আজকে রাত্রে আর বাড়ি যাবে না, কলেজ শেষ করে বাড়ি যাবে না। আপনার কেমন দেবর হতো উনি? আমার দেবর না, আমার ননদের দেবর। ননদের দেবর? হ্যাঁ। আচ্ছা, আমার সম্পর্কে বিয়ে আর কি। ওকে। তা সে বলতেছে কি ভাবি আজকে আমি বাড়ি যাব না, আমি আজকে আপনাদের এখানে থাকবো। তা আমার শাশুড়ি আবার ওই দিন আমার মামা শ্বশুর বাড়ি গেছে, আর আমি যেহেতু প্রথম ওই সংসারে গেছি, সেহেতু আমার উপরে সংসারের দায়িত্ব ছিল বেশি, আমার বড় জাত থেকেও।
তারপর আমার ভাবিরে বললাম যে ভাবি কাঞ্চন ভাই তো আজকে বাড়িতে যাবে না, এখানেই থাকবে। বলতেছে কি করবো? ওরা বলতেছে তুমি যেটা ভালো বুঝো সেটা করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা ভালো বুঝি সেটা, তাহলে থাকুক। মেহমান তো আর বলা যায় না যে চলে যান, থাকতে দেওয়া যাবে না। আর যেহেতু ননদ আছে সেই সংসারে, তাহলে তারও রাখতেই হয়। রাখি। থাকার পর ওই রাত্রে উনি কি করে আমাকে বলে ভাবি মশারিটা টাঙিয়ে দিয়ে যান। আমি শুয়ে পড়ছি, শীতকাল তখন। তা আমি ওনার রুমে গিয়ে মশারি টাঙাতে গেছি। মশারি টাঙাতে যাওয়ার পর উনি আমাকে হাত ধরে টান দিয়ে করে নিয়ে গেছে ওনার। তখনই আমি ধাক্কা মেরে উঠে আসছি। আসার পর দ্বিতীয়বার আমাকে হাত ধরে টান দিয়ে খাটের উপর বসে আর কি বলতেছি যে কাঞ্চন ভাই ছাড়েন, এটা কিন্তু ঠিক না। আপনি যেটা করতেছেন এটা কিন্তু আপনার আবেগ দিয়ে করতেছেন, কিন্তু পরবর্তীতে এটা কোন পর্যায়ে যাবে কেউ জানতে পারলে, শুনতে পারলে জানেন আপনি তখন কি হবে? বলতেছি পরেরটা পরে হবে। তারপর নেওয়ার পর আর কি চলে গেছে। ওই দিন শেষ, সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে। যাওয়ার পর ওই দিন থেকে আমার মনে মনে একটা ভয় জাগলো যে উনি যেহেতু এতটা সিনকেট করতেছে আমার সাথে, তখন তো আর আমার এই সংসারে থাকাই হবে না। আর মেয়ের বয়স তখন। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি খুব ভালোভাবে আগে থেকে বুঝতেছিলেন যে ওনার আচরণ স্বাভাবিক না, তারপর আপনি রাতের বেলা ওনার মশারি টানাতে কেন যাচ্ছিলেন? যে বলছে যে ভাবি মশারিটা টানাই দিয়ে দেন, আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ছি। তাই বলছি যখন বলছে যে মশারিটা টাঙাই দিয়েই আসবো, সমস্যা কি? না, কিন্তু আপনি যখন না, সমস্যা অবশ্যই আছে, কারণ আপনি যখন দেখছিলেন আপনার হাজবেন্ডও বিষয়টা নিয়ে একটু হলেও সন্দেহ করছে, সুতরাং আপনার সতর্ক হওয়া উচিত ছিল। এইসব জায়গাতে আপনার স্টেপ ফেলার আগে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল, আমার মনে হয় যেটা। ঠিক আছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন, বলুন তারপর কি হলো? তারপর সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে। যাওয়ার পর মানে ওই দিন থেকে আমার মনে একটা বড় ভয় জন্ম নিল যে আমার হয়তো এই সংসারটা ভেঙেই যাবে। তারপর আমার মানে প্রতিদিন ভয়ে কাটতো। আর উনিও বাড়িতে আসা বন্ধ করে দেয় হঠাৎ করে, যে ওই দিন কেরা উনি আমাকে ওরকম করলো। করার পর আমি যেহেতু বললাম মুখ কালা করে, তখন থেকে উনি আসা বন্ধ করে, বাড়িতে আসা বন্ধ করে। প্রায় বেশ কিছুদিন যায়, 3-4 মাস ভালোভাবেই যায়, সুখেই থাকি, কোনো ঝগড়া অনাগান যেমন না। স্বামী ভালো আছে, রাজমিস্ত্রি কাজ করে, আসে যায় বাড়িতে, ভালোইভাবে চলে। হঠাৎ করে উনি আবার বাড়িতে আসা শুরু করার পর উনি আমাকে ডাইরেক্ট বলতেছে ভাবি আপনার সাথে আমি অন্যরকম সম্পর্ক করতে চাই। বললাম যে কি সম্পর্ক করতে চান আপনি? এত কিছুর পর আপনি জানেন না যে আপনার আর আমার সম্পর্ক নিয়ে দুটো জীবন, আপনার